তবে আমি একটু আবুল বাশা আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই, যখন ফিরবো তখন আপনি এটার উত্তর দেবেন। আপনি বলেছেন যে বিএনপিটা বলল যে প্রতারণার অনন্ত দলিল, সেই প্রতারণার অনন্ত দলিলে বিএনপি কেন স্বাক্ষর করলো? 2 নম্বর হচ্ছে গণভোটে হ্যাঁ কত মানুষ দেয়নি কিংবা ভোট দিতে আসেনি, কিন্তু বিএনপি যিনি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তিনি গণভোটে হ্যাঁ পক্ষে নির্বাচনী জনসভা আহ্বান জানিয়েছেন। তাহলে যদি গণভোটের পক্ষে জনগণ না আসে, সেটা কি আসলে শুধুমাত্র একক ওই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, নাকি যারা শুধু হ্যাঁ ভোট দিল তাদের ব্যর্থতা, নাকি এই ব্যর্থতার দায় বিএনপির আছে? সেগুলোর উত্তর আপনার কাছে শুনবো। যখন ডিবেটগুলো ছিল, আপনি কি প্রথম দিকে আপনি শুনেছেন বিএনপি গণভোটের পক্ষ ছিল? বিপক্ষে ছিল এমনও তো শুনি। বিপক্ষে ছিল শুরুতেই। বিএনপি সবসময় বলেছে নির্বাচনটা আগে হবে, গণভোটটা পরে হবে। এবং এটা নিয়ে আপনার মনে আছে না, জামাতের যিনি সরকারি সেক্রেটারি জেনারেল তাহের সাহেব, উনি কি বলেছিলেন, আঙুল বাঁকা করতে হবে। এবং তখন তারা হুমকি দিয়ে রাজপথ উত্তপ্ত করার জন্য আন্দোলনে ডাক দিল। কার বিরুদ্ধে আন্দোলনে ডাক দিল? তাদের তৈরি করা সরকারের বিরুদ্ধে। মনে থাকবার কথা, আমি আপুরও মনে থাকবার কথা এগুলো। তো জামাত এবং এনসিপি তারা হচ্ছে এটা নিয়ে রাজপথে আন্দোলন করার জন্য তারা ওর কর্মসূচি পর্যন্ত দিয়ে পালনও করেছে তারা কয়েকটা। তখন বিএনপি দেখলো যে এইটা নিয়ে যদি এখন বার্গেনিং হয় এবং সরকার এবং আপনার তখন মনে থাকবার কথা, সরকার সমস্ত রাজনৈতিক দলকে একটা টাইম দিল যে আপনারা, রেজওয়ানা আপাকে স্পষ্ট উনি কিন্তু বলেছেন যে আপনাদের এই টাইম দেওয়ার মধ্যে আপনারা যদি নিজেরা যদি এটা সমাধান না করেন তাহলে আমাদের সরকার সিদ্ধান্ত নেবে। আপনি বুঝতে পেরেছেন? সুতরাং আপনি মানে আমরা আসলে যেভাবে কথাগুলো বলার চেষ্টা করি, বিষয়গুলো কিন্তু সেটা না। মানে বিএনপিকে আপনার ব্লেম দিতে হবে কোনো না কোনোভাবে। এটা হচ্ছে একটা, বিএনপি তো গণভোটের পক্ষেই ছিল না। বিএনপি বলেছে নির্বাচনটা হোক, হওয়ার পর তারপর আমরা আলোচনার ভিত্তিতে গণভোটের যে ম্যান্ডেটগুলো, কি পয়েন্টের উপর গণভোট হবে, এটা নিয়ে সালাউদ্দিন সাহেব ঘন্টার পর ঘন্টা কথা বলেছে যে আমরা কিন্তু জামাত এনসিপি সহ তাদের বক্তব্য হচ্ছে গণভোট আগে হতে হবে। এখন গণভোট আগে না নির্বাচন আগে, এটা নিয়ে যখন রাজপথে নির্বাচনটাই হচ্ছে না, তখন বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে সে কী করবে? সে তখন বাধ্য হয়েছে যে নির্বাচন এবং গণভোট একই দিনে কি হলো, সরকার ব্যালেন্স করলো যে ঠিক আছে বিএনপি চাচ্ছে পরে, সেটাও হবে না, আবার জামাত চাচ্ছে, তারা চাচ্ছে আগে, সেটাও হবে না, একদিনে হোক। সাপও মূল্য লাঠিও ভাঙল না। মানে এই যে সমঝোতা, এই সমঝোতার মাধ্যমে এই গণভোটটি অনুষ্ঠিত হয়েছে। বিএনপি সেটা মেনে নিয়েছে। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রধান উনি বলেছেন যে আমরা গণভোট ক্ষমতায় গেলে আপনারা হ্যাঁ দিবেন এবং আমরা এটা অক্ষরে অক্ষরে পালন করব। এরপরে আর কোনো কথা বলার প্রয়োজন নেই। আপু যে কথাটি বললেন যে গুমের বিষয়টা, আপনি আমাকে বলেন বাহিনীকে, টোটাল বাহিনীকে মানে বাংলাদেশকে কিভাবে পঙ্গু করা যায়? ডিজিএফআই এর যদি কোনো কর্মকর্তা গুমের সঙ্গে জড়িত থাকে, আপনি সেই কর্মকর্তা এবং যিনি এক্সিকিউট করছেন এর বাইরে কি আপনি পুরো বাহিনীকে অপরাধী করতে পারেন? তাদের কথা হচ্ছে ডিজিএফআই যে প্রতিষ্ঠান হিসাবেই ডিস্ট্রয় করে দিতে হবে। আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? ডিস্ট্রয় করা কি আদৌ কোনো বাহিনীকে সম্ভব? মানে জবাবদিহিতার বাহিনী না, অবভিয়াসলি আপনি যদি একটি বাহিনীর একটি গুরুত্বপূর্ণ একটি ইউনিটকে যদি আপনি ডিস্ট্রয় করা বলতে কি বলতে চাচ্ছি, আপনি আমার কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ ডিজিএফআই প্রতিষ্ঠানটাকে আমাদেরকে বাদ দিতে হবে। আপনি শোনেন নাই তাদের বক্তব্যে? এই এনসিপি বলেন, জামাতের অনেকেই বলেছেন এবং তাদের যারা অনেক মুরব্বী আছেন দেশের বাইরে, তাদের বক্তব্য শোনে না সেনাবাহিনীকে কিভাবে ধ্বংস করতে হবে। এটা তো একটা শুরু। তো বিএনপি কি রাজনৈতিক দল হিসেবে এদেশের মানে গণ আকাঙ্ক্ষা যে দলটি, সে কি এই ধরনের ফাঁদে পা দিবে? বিএনপি চাচ্ছে যে এটা সুনির্দিষ্টভাবে, ধরেন একটি টিম, ডিবির একটি টিম একটি জায়গায় অপরাধ সংঘটিত করে সেখানে একটা মার্ডার হলো, সেই টিমের যারা যারা আছেন তাদের বিচার হবে। বিএনপি সেটা চায়। কিন্তু ডিবির একটি টিমের কারণে পুরো ডিবিকে আপনাকে ধ্বংস করে দিতে হবে, ওটাকে বাদ দিতে হবে, বিএনপি এটার পক্ষে নয়। বিএনপির কনসেপ্ট ভেরি ক্লিয়ার। আর বলেন যে আমাদের বিএনপির
উপদেষ্টা একজন এখন মন্ত্রী আছে, তাদের তো 2 জন আছেন, 3 জন থাকার কথা, উনি হয়তো বা একসময় এসে জয়েন করবেন। তো যদি জামাত 11 দল ক্ষমতা যেত, তারা কি মন্ত্রী হতো না? তারা তো তাদের জোটেই আছে, কারেক্ট। উপদেষ্টা যে 2 জন যারা আচ্ছা। এবং আরেকজন যে ইনকামিং যে আসবেন। তো এই যে না, কিন্তু আপনার- নির্দিষ্ট ব্যক্তিটা আবুল বাশার, আমি একটু যোগ করি যে হ্যাঁ। ডক্টর খলিলুর রহমানের বিরুদ্ধে কিন্তু বিএনপি আন্দোলন করেছে বলতে তার বিরুদ্ধে যত আপত্তি ছিল এবং সেই আপত্তির চরম সীমায় হচ্ছে গিয়ে তারা গিয়েছে যে একজন উপদেষ্টা না, তাকে রাখা যাবেই না, তিনি এই তিনি সেই। তিনি যখন আসলে সরকারে থাকেন, আমার তো মনে হয় এর চেয়ে যদি আপনার বাকি যে উপদেষ্টারা ছিল মাহফুজ, নাহিদ কিংবা আসিফ, তারা বিএনপিতে মন্ত্রী হলেও হয়তো বা এত বিতর্ক হতো না, কারণ খলিলুর রহমানকে নিয়ে বিএনপি যতটা আপত্তি তুলেছে আসিফ মাহমুদ বা নাহিদ ইসলামকে নিয়ে ততটা তোলেনি। জি প্লিজ। আচ্ছা, আপত্তি করার কারণটা কি? প্রশ্নটা আমি আপনাকেই করছি। মানে খলিলুর রহমান কি এই 3 মাসের মধ্যে এমন কোনো কর্মকাণ্ড ঘটাইছে বাংলাদেশে যে সেটার জন্য মানে দেশ এবং দেশের বিরোধী কোনো চুক্তি, দেশ বিরোধী চুক্তি তো আগেই করে গেছে না, ইউনূস। কিন্তু খলিলুর না, না, রহমান কি 3 মাসের মধ্যে এত পরিবর্তন হয়ে গেছেন যেটা আপনি ওই সময় আপত্তি তুলেছিলেন সেটা তার গা থেকে মুছে গেছে না, এমন মুছে যাওয়ার কোনো বিষয় না। আমি প্রশ্ন করলাম। প্রশ্নটা হচ্ছে যে যখন একটি সরকার, সে যখন রাষ্ট্রের ক্ষমতায় আছে, তার অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়। এটা হচ্ছে বাস্তবতা। জি। আমাদের মতো দেশে অনেক ক্ষেত্রে আছে সরকার প্রধান বা সেই রাজনৈতিক দলের তাদের 100% স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। বাংলাদেশের মতো একটি দেশে এ ধরনের তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে আপনি তাকিয়ে দেখেন যে সরকারগুলো ভূরাজনৈতিক একটা ব্যাপার আছে। অবশ্যই আছে। আবুল বাশার, আমি একটু দুঃখিত, আমার একটা বিরতি নেওয়ার আগে আপনার এই প্রশ্নের উত্তরটা মার্জি মোহাম্মদ থেকে নিয়ে নিই, তারপর আবার ফিরে এসে আমরা না হয় আপনার থেকে আবার আলোচনা শুরু করবো। মার্জি মোহাম্মদ, যে গুম কমিশনের যে বিষয়টা বললেন যে একদম বাহিনীকে ডিস্ট্রয় করে দেয়, সেটা একটু ব্যাখ্যা শুনে বিরতিতে যাই। একটা বাহিনীকে কোয়েশ্চেনেবল করা, জবাবদিহিতার আওতায় আনা আর তাকে ডিস্ট্রয় করে দেওয়াকে এক মনে করাটা উনি সুনির্দিষ্ট আসলে অভিযোগ করেছে যে অনুচিত। জামাতের এজেন্ডাই হচ্ছে গিয়ে সেনাবাহিনীকে, তাহলে সেটার ব্যাপারে ওনারই প্রমাণ করতে হবে, কিন্তু কোনো বাহিনী আনকোয়েশ্চেনেবল হওয়া উচিত না, তাহলে তারা আবার আগে সে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠবে। যারা মানুষকে উঠিয়ে নিয়ে আসতো, গুম করতো এবং তাকে কোথাও জবাবদিহি করতে হতো না। আমরা জবাবদিহির এনশিওর কথা বলেছি এবং গুমের অধ্যাদেশে সরাসরি সেই ব্যাপারটা ছিল যে স্ট্রাকচারাল যে ক্রাইমগুলো সেগুলোকে অ্যাড্রেস করা যাবে, যেটা এখনকার যে খসড়াটা আজকে পাবলিশ হলো সেটাতে সেই রেকমেন্ডেশনটা নাই।